আসসালামু আলাইকুম। এবছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমাদের সাম্প্রতিক ক্লাস ৩ নম্বর পর্ব। তো আজকে আমরা সাম্প্রতিকের যে গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করতে যাচ্ছি সেটা পরীক্ষাতে অবশ্যই আসবে। তো আসলে টপিক দুইটা কি? আমরা জানি যে বর্তমান যে ওয়ার্ল্ড পলিটিক্স অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনের মধ্যে বা জিও পলিটিক্স বলি, সেখানে কিন্তু পশ্চিমাদের সঙ্গে চীন রাশিয়ার একটা বিরোধ দেখা যায় এবং বাণিজ্য অবরোধ থেকে শুরু করে বিভিন্ন বৈশ্বিক যে ইস্যু আছে, যেমন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আফগানিস্তানের যে সমস্যা, যদিও তালেবান এখন আছে। তো এই যে ইস্যুগুলাতে দেখা যায় যে দুই পক্ষ গিয়ে রাশিয়া, তারপরে হচ্ছে চীন এক পক্ষে, আর পশ্চিম অর্থাৎ আমেরিকার নেতৃত্বে একটা পক্ষ দাঁড় হয়ে যায়। তো তারই ধারাবাহিকতায় আমেরিকায় আমরা জানি যে আমেরিকার বা যুক্তরাষ্ট্রের যে নিজস্ব সংগঠন বলতে পারি আমরা, বিশ্ব ব্যাংক বা IMF, তো এদের মাধ্যমে যে ডলার বাণিজ্যটা আমেরিকা করছে এবং যে ডলারের মূল্য বারবার বৃদ্ধি পাচ্ছে, তো এটা নিয়ে কিন্তু এবং পাশাপাশি চীন এবং রাশিয়াকে বা ইরানকে বিভিন্ন সময় বিভিন্নভাবে নিষিদ্ধ করছে বা অবরোধ দিয়ে দিচ্ছে, এটা নিয়ে কিন্তু তারা একটা সমস্যায় পড়ে গেল। তো এখান থেকে বাঁচার জন্য তারা দুইটা সংগঠন গঠন করে ফেললো, যেটা আমেরিকা অর্থাৎ আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের যে IMF এবং বিশ্ব ব্যাংকের বিকল্প হিসেবে ধরা হয়। তো সেটা হচ্ছে ব্রিক্স, আরেকটা হচ্ছে স্কো। তো এই দুইটা সংস্থা, যেহেতু গত মাসে এই দুইটা সংস্থার শীর্ষ সম্মেলন হলো, তো বিভিন্ন ভর্তি পরীক্ষায় আমরা দেখি যে এরকম ধরনের প্রশ্ন হয় যে এবছরের ব্রিক্সের সম্মেলন কোথায় হলো, আগামী বছর কোথায় হবে, এটার সম্মেলন কোথায় হলো, এর সদর দপ্তর কোথায়, নিচের কোনটি ব্রিক্সের সদস্য নয়। তো এ ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসে। তো এই জন্য আমার মনে হলো যে যেহেতু আমেরিকা বিরোধী দুটি সংস্থা, আর এ মাসেই বা গত মাসে এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল, তো এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো। তো আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। ব্রিক্স, তো ব্রিক্স কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয়নি। তো ব্রিক্স কিভাবে তার আত্মপ্রকাশ ঘটালো আমরা সেটা দেখি। 2004-5 দিকে গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদ, উনি হচ্ছে জিম ওনেইল, উনি বিশ্ব অর্থনীতি নিয়ে একটা প্রতিবেদনে বলেন যে বর্তমান বিশ্বে 4টি দেশের কথা উনি বলেন, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন, যে এই 4টি দেশ যদি তাদের বর্তমান সময়ের প্রবৃদ্ধি ধরে রাখতে পারে, তাহলে 2050 সালের দিকে তারা বিশ্বে আধিপত্য বিস্তার করবে। তো পরবর্তীতে 2006 সালে এসে এই 4টি দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের একটা ফাঁকে তারা প্রথমে আলোচনায় বসে যে কোনো সংগঠন করা যায় কি না। পরবর্তী 2009 সালে তারা সংগঠন গড়ে তোলে এবং সঙ্গে সঙ্গে তারা প্রথম বৈঠকও করে ফেলে 2009 সালে। তারপর 2010 সালে সাউথ আফ্রিকা অর্থাৎ দক্ষিণ আফ্রিকা কিন্তু যোগ দেয়। তো প্রতিষ্ঠাকালীন ব্রিক্সের সদস্য কিন্তু ছিল 4 জন। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকা যোগ দেওয়ার কারণে বর্তমান সদস্য 9-এর পরে এসে 5টি হয়, কিন্তু বর্তমান ব্রিক্সের সদস্য কিন্তু 10টি। যেরকম আমরা দেখি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, ইথিওপিয়া, মিশর, ইরান এবং সর্বশেষ এবছর হয়েছে সৌদি আরব। তো আমরা এই দেশগুলোর দিকে তাকালেই আমরা দেখতে পাচ্ছি যে এই দেশগুলো কিন্তু সবই আমেরিকা যুক্তরাষ্ট্রের বিরোধী বা প্রতিপক্ষ। তো এই দেশগুলোর কিন্তু জনসংখ্যাও অনেক, বিশ্বে প্রায় আমরা এখন জানি প্রায় 800 কোটির উপরে জনসংখ্যা। তার মধ্যে ভারতে 145 কোটি, চীনে প্রায় 142 কোটি। তার মানে এই দেশগুলোর যে জনসংখ্যা বিশ্ব জনসংখ্যার প্রায় অর্ধেকেরও বেশি। তো এদের প্রবৃদ্ধি মাথাপিছু আয় অনেক বেশি, এদের প্রাকৃতিক সম্পদ অনেক বেশি। সেই জন্য এরা যদি একটা
সংস্থা তৈরি করতে পারে, তাহলে কিন্তু বিশেষ করে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF-এর কিন্তু আধিপত্য অনেকটাই কমে যায়। তো এবছর এবছর না, অনেকবারই পরীক্ষায় আসছে এটা যে ব্রিক্সের সদর দপ্তর কোথায়, কিন্তু ব্রিক্সের কিন্তু কোনো সদর দপ্তর নেই। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। তো 2024 সালের 22 থেকে 24 অক্টোবরে 16তম সম্মেলনটা অনুষ্ঠিত হলো গত মাসে। সেটা হচ্ছে রাশিয়ার কাজান শহরে। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে রাশিয়ার কাজান শহরে আমাদের ব্রিক্সের 16তম সম্মেলন অনুষ্ঠিত হলো। তার মানে এখান থেকে আমরা দেখব যে ব্রিক্সের সদস্য 10, এটা আমরা মুখস্থ করব। তারপরে এবছরের সম্মেলন ছিল কততম, 16তম সম্মেলন ছিল। তারপরে এটা কোথায় অনুষ্ঠিত হলো, কাজান শহর, রাশিয়া, কত তারিখে, 22 থেকে 24 অক্টোবর 2024। তার মানে ব্রিক্স সম্পর্কে তো আমরা এই তথ্যগুলো মনে রাখলেই হবে। তো আমরা পরবর্তীতে যাব হচ্ছে ব্রিক্সের একটা ব্যাংক আছে, সেই ব্যাংকটার নাম হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা NDB সংক্ষেপে। এটা নিয়ে প্রচুর প্রশ্ন আসছে। তো এটাই হচ্ছে IMF বা বিশ্ব ব্যাংক এর প্রতিপক্ষ বলা হয়, NDB বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে যে NDB এর অর্থ কি, ফুল মিনিং হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। এটা কিন্তু 2015 সালে প্রতিষ্ঠিত হয়। আর সবচাইতে আলোচিত বিষয় হচ্ছে এই নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের একজন সদস্য কিন্তু আমাদের বাংলাদেশ। তার মানে আমরা দেখতে হবে যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য 9টি। তার মানে 5টি প্রতিষ্ঠাকালীন যে ব্রিক্সের সদস্য তারা আছে, তারপরে আমাদের মিশর আছে, সংযুক্ত আরব আমিরাত আছে। এই উরুগুয়ে আর বাংলাদেশ কিন্তু ব্রিক্সের সদস্য নয়, মাথায় রাখতে হবে। উরুগুয়ে এবং বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, কিন্তু ব্রিক্সের প্রতিষ্ঠিত যে ব্যাংক নিউ ডেভেলপমেন্ট ব্যাংক তার সদস্য। এই দুইটা তথ্য কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আর এর সদর দপ্তর কিন্তু সাংহাই। এটাও পরীক্ষাতে কয়েকবার আসছে যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়, সেটা হচ্ছে চীনের সাংহাই শহরে। তো আমাদের এখান থেকে এই সদস্য 9টি দেশের কিন্তু নাম মুখস্থ করতে হবে, তাহলে কিন্তু আমরা এখান থেকে প্রশ্ন আসলে পারবো। আর এটা প্রশ্ন আসার মতো একটা টপিক। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসকো, অর্থাৎ সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন, অর্থাৎ সাংহাই সহযোগিতা সংস্থা। এর আগে আমরা ব্রিক্স নিয়ে আলোচনা করলাম। ব্রিক্স ছিল একটি অর্থনৈতিক সহযোগিতামূলক সংস্থা, কিন্তু এই সংস্থাটা কিন্তু অর্থনৈতিক সহযোগিতা না, এটা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা, নিজেদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং সমৃদ্ধি এবং বৈশ্বিক বা কোনো থ্রেট থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের ইউরোপ এবং এশিয়া বা ইউরেশিয়া অঞ্চলের কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটা সংস্থা। অর্থাৎ আমাদের পশ্চিমাদের যেরকম ন্যাটো, তাদের নিরাপত্তা এবং সামরিক একটা সংস্থা, যদিও এটা সামরিক না, কিন্তু এটা আঞ্চলিক নিরাপত্তামূলক একটা সংস্থা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু ন্যাটোর প্রতিপক্ষ বলা হয় বা পশ্চিমাদের প্রতিপক্ষ। আর যে দেশগুলো আছে, যেমন সাংহাই কোঅপারেশন সংস্থার সদর দপ্তর কিন্তু বেইজিং, চীনে অবস্থিত। এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য যে বেইজিং চীনে অবস্থিত হচ্ছে ইসকো এর সদর দপ্তর। এর সদস্যের সংখ্যা কিন্তু 10 জন। আর সর্বশেষ গত মাসে 23তম সম্মেলন হলো, সেটা হচ্ছে 15-16 অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে। এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের অ্যাডমিশনের জন্য। আর যে 10টি সদস্য আমরা দেখি, এই 10টি সদস্য আমরা দেখলেই বুঝতে পারবো এই দেশগুলো কিন্তু আমেরিকার কি বিপক্ষের দেশ। যেরকম রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, কাজাকস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, ইরান এবং বেলারুশ। এই যে বেলারুশ কিন্তু এবার আলোচনায় আছে, খুবই গুরুত্বপূর্ণ, কেননা ইউক্রেন রাশিয়া যুদ্ধে কিন্তু এই বেলারুশ রাশিয়ার পক্ষ নিয়েছে। আর ইরান তো বরাবরই আমেরিকার শত্রু, সেক্ষেত্রে ইরানও এই দলে কিন্তু যোগ দিয়েছে। তার মানে বেলারুশ, ইরান, তারপরে চীন, রাশিয়া মিলে যে একটা নিরাপত্তামূলক সংস্থা, সেটা হচ্ছে ইসকো। এটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে কি আসতে পারে যে ইসকো এর ফুল মিনিংটা কি, তারপরে এর সদর দপ্তর বেইজিং, তারপরে এর সদস্য 10 জন, কারা কারা নাম আমাদের মুখস্থ করতে হবে। তারপর সর্বশেষ গত মাসে যে সম্মেলনটা হলো সেটা ছিল 23তম সম্মেলন। সম্মেলনটা কোথায় হলো, সেটা হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে। কত তারিখে, সেটা হচ্ছে 15 থেকে 16 অক্টোবর। আচ্ছা, এখন এই সংস্থা কিন্তু 1996 সালে প্রথম আত্মপ্রকাশ করে। তখন এটার নাম ছিল
সাংঘাই ফাইভ, অর্থাৎ সাংঘাই ফাইভ নামে ছিল। পরবর্তীতে আমরা জানি যে পাকিস্তান ভারত যোগ দিল। পাকিস্তান ভারত যোগ দেওয়ার ফলে এবছর আবার ইরান বেলারুশ যোগ দিয়ে বর্তমান সদস্য হলো 10 জন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে সংস্থাগুলোর মধ্যে কিন্তু কাজাকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তারপরে তাজিকিস্তানের পাকিস্তান, মানে সকল স্থানযুক্ত যে দেশ আছে সেগুলো কিন্তু আছে, একটি কিন্তু নাই, সেটা হচ্ছে তুর্কমেনিস্তান। আমাদের মনে রাখতে হবে যে এখন বললো যে নিচের কোনটি ইসকো এর সদস্য, তো এখন অপশনে কিন্তু তুর্কমেনিস্তান আছে। কিন্তু এখন আমরা তো ওই যে স্থান মনে রাখছি, কিন্তু তুর্কমেনিস্তান কিন্তু এখানে নেই। এটা আমাদের মনে রাখতে হবে যে তুর্কমেনিস্তান বাদে সকল স্থান এখানে আছে। ও আফগানিস্তানও কিন্তু নেই, তবে আফগানিস্তান আর মঙ্গোলিয়া কিন্তু এর পর্যবেক্ষক দেশ, যে কোনো সময় এই দুইটি দেশও এর সদস্য হতে পারে। যেরকম বেলারুশও গত বছর পর্যন্ত তারা পর্যবেক্ষক দেশ ছিল, এবার কিন্তু তারা সরাসরি সদস্য হয়ে গেল। তারপর এখন আফগানিস্তান আর মঙ্গোলিয়া আছে, এরা কিন্তু যে কোনো সময় সদস্য হয়ে যেতে পারে। তবে 2005 সালে এই সাংহাই কোঅপারেশন সংস্থায় কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু সদস্যপদ চায়, কিন্তু পরবর্তীতে এরা কিন্তু ওটা প্রত্যাখ্যান করে, তাকে সদস্যপদ দেওয়া হবে না। তো যাই হোক, এটা খুবই আলোচিত অ্যাডমিশনের জন্য পরীক্ষায় আসার মতো। তো আমরা এখানে বিস্তারিত পড়ব। তাহলে আজকের আলোচনায় আমরা যেটা জানলাম সেটা হচ্ছে ব্রিক্স সম্মেলন, তারপর ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং সর্বশেষ ইসকো এর সম্মেলন। তার মানে এই তিনটা সংস্থাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। এখান থেকে কিন্তু প্রচুর, যেরকম এটা নিয়ে বিশেষ রিটেনে প্রশ্ন আসছে, এমসিকিউ আসছে, প্রিলিতে আসছে। তারপরে ব্রিক্স নিয়ে তো পরীক্ষা হলেই ব্রিক্স নিয়ে প্রশ্ন হয়। তার মানে ব্রিক্স খুবই গুরুত্বপূর্ণ। আর ব্রিক্সের যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, সেটা তো বাংলাদেশ সদস্য আছে, এই জন্য এটা গুরুত্বপূর্ণ। আবার ব্রিক্সের কিন্তু কোনো সদর দপ্তর নেই, এটা কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে। তবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে কোথায়? সাংহাই। আর আমাদের ইসকো এর সদর দপ্তর কিন্তু বেইজিং, দুইটাই কিন্তু চীনে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর ব্রিক্সের সদস্য ছিল আমাদের 10 জন, সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনেরও সদস্য 10 জন, তবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য কিন্তু 9 জন। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা বিস্তারিত পড়ব, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।